আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাইকে স্বাগত জানাচ্ছি 10 মিনিট স্কুলের অ্যাডমিশন প্রোগ্রামে সাধারণ জ্ঞান বাংলাদেশ পর্বের আজকের লেকচারে। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা সবাই জানি যে আমাদের বাংলাদেশের একটি প্রশাসনিক ব্যবস্থা রয়েছে, যে প্রশাসনিক ব্যবস্থার অন্তর্গত হিসেবে আমরা অনেকগুলো অবস্থান লক্ষ্য করতে পারি। অনেকগুলো রাজনৈতিক পরিমণ্ডল রয়েছে, অনেকগুলো নির্বাচনী ব্যবস্থা রয়েছে, অনেক বিচার বিভাগ, শাসন বিভাগ কর্তৃক কিছু ব্যবস্থা রয়েছে। সো বাংলাদেশের প্রশাসনিক ব্যবস্থার এই আদ্যপ্রান্ত থেকে কিন্তু ভর্তি পরীক্ষায় বিশাল পরিমাণ প্রশ্ন চলে আসে, এবং আমরা ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কিংবা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে দেখতে পারি যে বিভিন্ন সময় এই ধরনের টপিকগুলো থেকে প্রশ্ন চলে আসা। সো আজকে আমাদের আলোচনার ধাঁচটি অনেকটা সেই আঙ্গিকে সাজানো হয়েছে, অর্থাৎ আমরা আজকে এটি বোঝার চেষ্টা করব বাংলাদেশের বর্তমানে যে আইন শৃঙ্খলার কাজে নিয়োজিত বাহিনী কিংবা বিচার বিভাগের কাজে নিয়োজিত বাহিনী, তাদের আদ্যপ্রান্ত বা তাদের অবস্থানটা আসলে কেমন। আমরা সর্বপ্রথম যে অবস্থানটি লক্ষ্য করতে পারি সেটা হচ্ছে যে বাংলাদেশের এই যে আপিল বিভাগ বা বিচার বিভাগ বা নির্বাহী বিভাগ, এই বিভাগটির কিন্তু একটি নির্দিষ্ট স্বাধীনতা বা নির্দিষ্ট অবস্থান রয়েছে। সো সেই নির্দিষ্ট অবস্থানেই মূলত আমাদের আজকের আলোচনা, যে আমরা দেখবো সেখান থেকে কি পরিমাণ প্রশ্ন সাধারণত চলে আসে। আর কালক্ষেপণ না করে শুরু করবো আমাদের আজকের লেকচার, এবং দেখে নিব আমাদের আজকের টপিক আউটলাইনের মধ্যে কোন কোন বিষয়গুলো অন্তর্ভুক্ত রয়েছে। তার আগে বলে নিই, আপনাদের সাথে আজকে আমি রয়েছি আকিফ মাসুমি। আমি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় থেকে আমার পড়াশোনা শেষ করেছি। সুতরাং সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা আর সময় ক্ষেপণ না করে প্রথমেই দেখে নেব আমাদের আজকের আলোচনার টপিকে কোন কোন বিষয়গুলো থাকছে। আপনারা দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় সংসদ, যেটি কিনা বাংলাদেশের জাতীয় আইনসভা হিসেবে খ্যাত, বাংলাদেশের জাতীয় সংসদ নিয়ে আজকে আলোচনাটি রয়েছে। এছাড়া রয়েছে বাংলাদেশের আইন ও বিচার বিভাগ সংক্রান্ত কিছু আলোচনা আমরা করব। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন কমিশন, এই কনসেপ্টে কিছু আলোচনা রয়েছে, এবং একই সাথে বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাটি রয়েছে সেই নির্বাচন ব্যবস্থা সম্পর্কে আলোচনা রয়েছে। এবং আমরা সবাই জানি যে বাংলাদেশের এই জাতীয় সংসদ কিংবা আইন ও বিচার বিভাগ প্রত্যেকটি কিন্তু বাংলাদেশের প্রশাসনিক বিভাগের মধ্যে পড়ে, এবং বাংলাদেশের যে গণতান্ত্রিক সংস্কৃতি, সেই গণতান্ত্রিক সংস্কৃতির মধ্যে থেকে বেশ কয়েকবার এর রূপরেখা পরিবর্তন হয়েছে, এবং সেই সাপেক্ষে আমরা অতীত রূপরেখা এবং পরিবর্তিত রূপরেখা, দুটি রূপরেখা সম্পর্কে জানার চেষ্টা করব। সুতরাং এই হচ্ছে মূলত আমাদের আজকে টপিক আউটলাইন। আমরা যদি ধরে ধরে বলি, যেমন বাংলাদেশের জাতীয় সংসদের মধ্যে বাংলাদেশের জাতীয় সংসদ কর্তৃক কিছু নিয়ম রয়েছে, সেই নিয়মগুলো সম্পর্কে আমরা একটু জানার চেষ্টা করবো। একই সাথে আমরা এটি জানার চেষ্টা করবো যে বাংলাদেশের যেই মোমেন্টে জাতীয় সংসদে একজন স্পিকারের দায়িত্ব বা একজন ডেপুটি স্পিকারের দায়িত্ব, সেই বিষয়গুলো, এছাড়া আমাদের যে বর্তমানে জাতীয় সংসদের যে ভবন পরিচিতি, সেই ভবন পরিচিতি সম্পর্কে আমরা এটি জানার চেষ্টা করব, এবং এই সাপেক্ষেই মূলত আমাদের আজকের আলোচনা সাজানো হয়েছে। এছাড়াও আমরা আইন ও বিচার বিভাগ, অর্থাৎ বর্তমান সময় বাংলাদেশের যে আইন নির্ধারণ করা যে সুপ্রিম কোর্ট বা আপিল বিভাগ বা হাইকোর্ট বিভাগ, তাদের অবস্থানটা আসলে কেমন, সেই বিষয় নিয়ে আমাদের আজকের আলোচনাটি থাকবে। তো সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এছাড়া আমরা দেখতে পাচ্ছি সরকারি কর্ম কমিশন বা বিভিন্ন কমিশন নিয়ে আলোচনা হবে, নির্বাচন ব্যবস্থা নিয়ে আলোচনা হবে। এই আলোচনাগুলো আমরা মূলত করবো। আমরা কালক্ষেপণ না করে আমরা আমাদের আলোচনায় মনোনিবেশ করবো। আমরা আমাদের প্রথম আলোচনার দিকে মুভ করব। আমরা অবশ্যই দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় সংসদ, এবং এই জাতীয় সংসদ নিয়ে যেহেতু আমরা আলোচনা, আমরা প্রাথমিকভাবে অনেকগুলো তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি। সেই তথ্য কণিকাগুলো আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করবো যে বাংলাদেশের জাতীয় সংসদ কেন্দ্রিক বর্তমান অবস্থানটি আসলে কেমন। আপনারা প্রথমেই দেখতে পাচ্ছেন যে বাংলাদেশের জাতীয় সংসদ হচ্ছে মূলত এক কক্ষ বিশিষ্ট, বা যেটিকে আমরা বলি আমাদের বাংলাদেশের আইনসভা হিসেবেও খ্যাত। সো বেসিক্যালি দুই রকম প্রশ্ন আসলেও কিন্তু আপনার উত্তর দিতে পারবেন। আমি আবারও বলছি, বাংলাদেশের জাতীয় সংসদ এক কক্ষ বিশিষ্ট, এবং যদি প্রশ্ন আসে বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট, সেটিও কিন্তু এক কক্ষ বিশিষ্ট, কারণ বাংলাদেশের আইনসভাই হচ্ছে মূলত বাংলাদেশের জাতীয় সংসদ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের জাতীয় সংসদ অবস্থিত হচ্ছে শেরে বাংলা নগরে। একই সাথে আমরা লক্ষ্য করতে পারছি জাতীয় সংসদের যিনি স্থপতি, তার নাম হচ্ছে লুই আই কান। এবং আমাদের বর্তমান বাংলাদেশের যে জাতীয় সংসদটি রয়েছে, সেই জাতীয় সংসদের মোট আসন হচ্ছে 350টি। তার মধ্যে যে নির্বাচিত আসন, অর্থাৎ বিভিন্ন আসন থেকে জনগণের ভোটে যারা যিনি নির্বাচিত হয়ে থাকেন, সেই আসনের সংখ্যা হচ্ছে 300টি, এবং সংরক্ষিত আসন হচ্ছে 50টি, যেটি কিনা নারীদের আসনের দিকে ইন্ডিকেট করা হয়। এবং একটু বলে রাখা ভালো যে এই সংরক্ষিত 50টি আসন কিন্তু আগামী 25 বছরের জন্য নির্ধারণ করে দেওয়া হয়েছে, এবং যেটি কিনা আমাদের বাংলাদেশ সংবিধানের 17তম সংশোধনী দ্বারা এটিকে ব্যক্ত করা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের 1 নং আসন পঞ্চগড়ে রয়েছে, এবং 300 নং আসন বান্দরবানে রয়েছে। সো ভেরি ইফেক্টিভ একটা কনসেপ্ট, যেটি হচ্ছে যে আমাদের এই
প্রত্যেকটি আসন থেকে কিন্তু জনগণ যারা তারা কিন্তু তাদের যে ভোটের অধিকার, সেই ভোটের অধিকারে তারা নিয়োজিত থাকেন এবং সেই জায়গা থেকে কিন্তু তারা ভোটের মাধ্যমে এই 300 আসনে যে সংসদ সদস্য তাদেরকে তারা নির্বাচিত করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি যে আমাদের এতগুলো সংসদ যেগুলো অনুষ্ঠিত হয়েছে বা এতগুলো সংসদ নির্বাচন, তার মধ্যে সবচেয়ে কম মেয়াদকাল ছিল ষষ্ঠ সংসদের, অর্থাৎ ষষ্ঠ সংসদের সময় সংসদের যে অধিবেশন বা সংসদের যে সময়সীমা সেটি সবচেয়ে কম ছিল। আমরা দেখতে পাচ্ছি সংসদে কাস্টিং ভোট কি? কাস্টিং ভোট হচ্ছে মূলত স্পিকারের ভোট। এটি নিয়ে একটু বলে নেওয়া ভালো। সেটা হচ্ছে যে যখন কিনা হ্যাঁ বা না ভোটের অবস্থান থেকে জাতীয় সংসদের কোনো একটি বিল বা কোনো একটি প্রস্তাবের ক্ষেত্রে হ্যাঁ বা না ভোট সমান সমান অবস্থানে চলে আসে, তখন মাননীয় স্পিকার তিনি একটি কাস্টিং ভোট প্রদান করেন এবং কাস্টিং ভোট প্রদান করার মাধ্যমে তিনি ওই ইস্যুর একটি সিদ্ধান্ত আনয়ন করার চেষ্টা করেন। সো বেসিক্যালি এই ক্ষেত্রে কাস্টিং ভোট বলা হয় স্পিকারের ভোটকে, যিনি কিনা ওই পার্টিকুলার ইস্যুকে সমাধান করার জন্য মূলত কাস্টিং ভোটের যে বিধানটি, সেই বিধানটি রাখা হয়েছে। আমরা দেখতে পাচ্ছি ফ্লোর ক্রসিং কি? ফ্লোর ক্রসিং হলো নিজ দলের বিপক্ষে ভোটদান, অর্থাৎ একটি অবস্থান থেকে বা একটি বিষয়কে কেন্দ্র করে বা একটা বিলকে কেন্দ্র করে বা একটি প্রস্তাবকে কেন্দ্র করে যখন কিনা একই দলের একজন মানুষ তিনি তার অন্য একটি মতামত সাপেক্ষে ভোট প্রদান করেন কিংবা অন্য একটি দলের সাপেক্ষে কিংবা নিজ দলের বিপক্ষে তিনি ভোট প্রদান করেন, সেই ভোট প্রদানের পলিসিটিকে বলা হয় ফ্লোর ক্রসিং। সো এটি হচ্ছে মূলত বাংলাদেশের জাতীয় সংসদের অন্যতম আরেকটি নিয়ম। আমরা দেখতে পাচ্ছি যে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া 90 দিন বাইরে থাকতে পারে, অর্থাৎ তিনি যদি কোনো লিখিত নোটিশ ব্যতীত বা হচ্ছে স্পিকারের অনুমতি ব্যতীত 90 দিনের বেশি তিনি থাকেন, তাহলে কিন্তু তার সংসদ সদস্য পদ স্থগিত হয়ে যাবে। সেই সাপেক্ষে তিনি, আমরা বিধানটি দেখতে পাচ্ছি যে একজন সংসদ সদস্য স্পিকারের অনুমতি ছাড়া তিনি 90 দিন বাইরে থাকতে পারেন। আমরা দেখতে পাচ্ছি সংসদীয় বৈঠকের যে স্থান এবং সময় সেটি নির্ধারণ করে থাকেন মাননীয় স্পিকার, অর্থাৎ সাধারণত স্থান তো আমরা সবাই বুঝতে পেরেছি যে জাতীয় সংসদে এই বৈঠকটি জাতীয় সংসদে মূলত এই বৈঠকটি স্থানান্তরিত হয় এবং জাতীয় সংসদে মূলত সংসদীয় বৈঠকগুলো বসে। আমরা এটি বিভিন্ন রকমভাবে আমাদের বর্তমান মিডিয়ার মাধ্যমে, যে সংসদ টেলিভিশন রয়েছে তার মাধ্যমে কিন্তু এটি আমরা খুব ভালোভাবে লক্ষ্য করতে পারি এবং একই সাথে সময় যেটি রয়েছে সেটিও কিন্তু মাননীয় স্পিকার তিনি নির্ধারিত করে থাকেন। আমরা সবাই জানি যে জাতীয় সংসদ এটি কিন্তু পরবর্তীতে আবার নবনির্মিত হয়েছিল এবং সেই নবনির্মিত সংসদ ভবনে প্রথম অধিবেশনটি বসে 1982 সালের 15 ফেব্রুয়ারি। সেটি জানা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ যে এই নবনির্মিত সংসদ ভবনের ক্ষেত্রে প্রথম অধিবেশনটি সেটি কত সালে বসে বা কত তারিখে। 1982 সালের 15 ফেব্রুয়ারি। তথ্যটি আপনারা একটু মনোযোগ সহকারে টুকে নেওয়ার চেষ্টা করবেন। সো এই ছিল মূলত আমাদের বাংলাদেশের জাতীয় সংসদ কেন্দ্রিক যে প্রাথমিক তথ্যগুলো রয়েছে, সেই প্রাথমিক তথ্য কেন্দ্রিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে একটু মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনায় আমরা আরও কিছু বিষয় দেখতে পাচ্ছি তথ্য কণিকা কেন্দ্রিক, সেই তথ্য কণিকা কেন্দ্রিক বিষয়গুলো আমরা আলোচনা করবো। যেমন আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের যিনি সভাপতি তাকে বলা হয় স্পিকার, অর্থাৎ তিনি কিন্তু এই জাতীয় সংসদটিকে পরিচালনা করে থাকেন এবং স্পিকারের অনুপস্থিতিতে আমরা এটি পরবর্তীতে দেখতে পাচ্ছি যে ডেপুটি স্পিকার, সেটা নিয়ে আমরা আলোচনা করব। এবং একই সাথে জাতীয় সংসদের যে কোনো ধরনের সমস্যা, যে কোনো ধরনের সুবিধা বা যে কোনো ধরনের পরিচালনার ক্ষেত্রে বা যে কোনো ধরনের ব্যবস্থাপনা, এই সব কিছু কিন্তু ম্যানেজমেন্টের দায়িত্ব হচ্ছে স্পিকারের এবং সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদে কোরাম হয় 60 জনে, অর্থাৎ কোরাম বিষয়টিকে এটা আমাদের একটু বুঝতে হবে। কোরাম হচ্ছে একটি মিনিমাম জনসংখ্যা যেটি ব্যতীত কিনা জাতীয় সংসদ তার বৈঠকটি পরিচালনা করতে পারবে না। তো সেই সাপেক্ষে কোরামটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদে 60 জনের একটি নির্দিষ্ট সংখ্যা রয়েছে যে সাপেক্ষে এটিকে কোরাম বলা হয়, সেটি হচ্ছে জাতীয় সংসদের কোরামের সংখ্যা। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদ ভেঙে গেলে পরবর্তী নির্বাচনটা আসলে 90 দিনের মধ্যে করতে হয়, অর্থাৎ এটি কিন্তু একটা নিয়ম এবং এটি সংবিধান অনুযায়ী কিন্তু একটি নিয়ম যে জাতীয় সংসদ যখন কিনা তার নির্ধারিত মেয়াদটি শেষ হয়ে যায় এবং জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পর সে তার পরবর্তী নির্বাচনটা আসলে 3 মাসের মধ্যে বা 90 দিনের মধ্যে, এটি বলা হয় অনধিক 90 দিন আসলে, অর্থাৎ 90 দিন হচ্ছে মিনিমাম টাইম, এর মধ্যে আসলে করে ফেলা উচিত। সেটি হচ্ছে জাতীয় সংসদ ভেঙে যাওয়ার পরবর্তী 90 দিনের বিষয়টি। আমরা দেখতে পাচ্ছি স্পিকারের অনুপস্থিতিতে কার্যক্রম যিনি পরিচালনা করেন তিনি হচ্ছেন ডেপুটি স্পিকার, অর্থাৎ স্পিকার যদি সংসদ পরিচালনার ক্ষেত্রে অনুপস্থিত থাকে সেক্ষেত্রে ডেপুটি স্পিকার। আমরা কিন্তু বেশ কয়েকবার এই বিষয়টি লক্ষ্য করতে পারি। আমরা দেখতে পাচ্ছি যে রাষ্ট্রপতির অনুপস্থিতিতে আবার যদি কেউ কার্যক্রম পরিচালনা করে থাকেন তিনি হচ্ছেন স্পিকার, অর্থাৎ আমাদের বর্তমান বাংলাদেশের যে রাষ্ট্রপতি তিনি যদি কোনো কারণে অনুপস্থিত থাকেন, অসুস্থ থাকেন কিংবা যে কোনো কারণে রাষ্ট্র পরিচালনার কাজে নিয়োজিত না থাকেন, সেক্ষেত্রে জাতীয় সংসদের স্পিকার তিনি রাষ্ট্রপতির রিপ্লেসমেন্ট হিসেবে অর্থাৎ তার অনুপস্থিতিতে তিনি কার্যক্রম পরিচালনা করবেন।
জাতীয় সংসদের প্রথম নারী স্পিকার কে? তিনি হচ্ছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। এবং একই সাথে এটি গুরুত্বপূর্ণ যে জাতীয় সংসদের এই নারী স্পিকার তিনি কিন্তু বর্তমান স্পিকারও বটে, অর্থাৎ তিনি বর্তমান সময়ে তিনি স্পিকার হিসেবে অধিষ্ঠিত রয়েছেন এই পদে, এবং তিনি হচ্ছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের অনেকগুলি স্থায়ী কমিটি রয়েছে, যেখানে কিনা মোট সংখ্যাটি হচ্ছে 50টি, এবং এই 50টি স্থায়ী কমিটির মধ্যে আমাদের কিন্তু এই জাতীয় সংসদের বিভিন্ন ক্ষেত্রে মন্ত্রণালয় কিংবা অন্যান্য সচিবালয় কিংবা অন্যান্য বিষয় কেন্দ্রিক যে সংসদীয় স্থায়ী কমিটি, সেই সংখ্যাটি আমরা লক্ষ্য করতে পারি। এবং এখানে ব্র্যাকেটে আমরা দেখতে পাচ্ছি যে এই যে স্থায়ী কমিটি রয়েছে তার মধ্যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সংখ্যা হচ্ছে 93টি, এবং সংসদীয় স্থায়ী কমিটি হচ্ছে 11টি। সেটি আমাদের জানা খুবই গুরুত্বপূর্ণ। এবং এই যে স্থায়ী কমিটির কথাটা আমি বললাম, এই ক্ষেত্রে আরেকটি বিষয় আমরা নিচে তথ্য প্রবাহী দেখতে পাচ্ছি যে মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য হচ্ছে 10 জন, অর্থাৎ এই 10 জন নিয়েই মূলত স্থায়ী কমিটি গঠন হয়, এবং তারা তাদের নিজস্ব অবস্থান থেকে তারা মাননীয় স্পিকারের অনুমতি সাপেক্ষে তারা তাদের যে বৈঠকটি সে বৈঠক করে থাকেন। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ যিনি ছিলেন তিনি হচ্ছেন শাহ মোয়াজ্জেম হোসেন। তিনি হচ্ছেন জাতীয় সংসদের প্রথম চিফ হুইপ। আমরা একই সাথে এটিও দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের প্রথম স্পিকার ছিলেন মোহাম্মদ উল্লাহ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের প্রথম ডেপুটি স্পিকার ছিলেন মোহাম্মদ বাইতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই ছিল মোটামুটি জাতীয় সংসদ সংক্রান্ত যে তথ্যগুলো। আমরা একটু যদি বলে নিই যে আপনারা যারা কিছুক্ষণ আগে জানতে পেরেছেন যে 300 জন সংসদ সদস্য জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত হয়ে থাকেন, এবং 50 জন যারা তারা কিন্তু 50টি আসন নারীদের জন্য সংরক্ষিত। মূলত এই যে 300 সংসদ সদস্যদের ভোটেই কিন্তু, অর্থাৎ পরোক্ষ নির্বাচন পদ্ধতিতেই কিন্তু এই নারী সদস্যরা নির্বাচিত হন। এবং আমরা সবাই এটি বুঝতে পারছি এবং অনেকে জেনেও থাকে, বলেও নেই আমি, যে জাতীয় সংসদের মেয়াদকাল হচ্ছে মূলত 5 বছর। এবং এই যে জাতীয় সংসদের ইতিহাস যদি আপনারা পর্যালোচনা করেন, এই ইতিহাসের সাথে যেই সংগঠনটি জড়িত সেই সংগঠনটি হচ্ছে বাংলাদেশ গণপরিষদ। এবং বর্তমানে আমি একটু আগে বললাম যে বর্তমানে যদি আমরা জাতীয় সংসদের বর্তমান অবস্থানের দিকে তাকাই, স্পিকার হচ্ছেন ডক্টর শিরিন শারমিন চৌধুরী, ডেপুটি স্পিকার হচ্ছেন ফজলে রাব্বি মিয়া, সংসদ নেতা হচ্ছেন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা, বিরোধী দলীয় নেতা হচ্ছেন রওশন এরশাদ, এবং সিনিয়র সচিব হচ্ছেন ডক্টর জাফর আহমেদ খান। এটি ছিল মূলত বাংলাদেশের বর্তমান জাতীয় সংসদের যে অবস্থান সেটি। এবং জাতীয় সংসদের অবস্থানের ক্ষেত্রে আমরা যদি একটু লক্ষ্য করতে পারি, আমাদের যে 350টি আসন যেটি কিনা লাস্ট নির্বাচনের মাধ্যমে আনয়ন করা হয়েছে, যেখানে কিনা আওয়ামী লীগ সরকার 298টি আসন, এবং এরশাদ সরকার 26টি, ওয়ার্কার্স পার্টি 4টি, বিএনপি 7টি, জাসদ 3টি, বিডিপি 2টি, গণফোরাম 2টি, জাপা মঞ্জু 1টি এবং বিটিএফ 1টি আসন লাভ করে। এবং সর্বশেষ নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হয় 30শে ডিসেম্বর 2018 সালে। সুতরাং আমরা বুঝতে পারছি জাতীয় সংসদের পরবর্তী যে নির্বাচনটি সেটি অনুষ্ঠিত হবে 2023 সালের ডিসেম্বর মাসে। এটি হচ্ছে মূলত জাতীয় সংসদ ভবনের যে আদ্যপ্রান্তর কনসেপ্টটি সেটি নিয়ে আমরা আলোচনা করলাম। এবং সদস্য পদ নিয়ে যদি আমরা আলোচনা করি, বাংলাদেশের সংবিধানের কিন্তু 66 নম্বর অনুচ্ছেদ রয়েছে যে জাতীয় সংসদের সদস্য হিসেবে যদি কেউ নির্বাচিত হতে চায় তবে আগ্রহী প্রার্থীকে অবশ্যই বাংলাদেশের যে নাগরিক সে বাংলাদেশের নাগরিক হতে হবে। এবং সেই সাপেক্ষে গুরুত্বপূর্ণ বিষয়টি হচ্ছে যে বয়স তার 25 বছরের ঊর্ধ্বে হতে হবে। এছাড়া অপ্রকৃতিস্থ, দেউলিয়া কিংবা দ্বৈত নাগরিকত্ব এক্ষেত্রে প্রার্থীর অযোগ্যতা বলে বিবেচিত হবে। অর্থাৎ সদস্যরা তাদের যে নিজ নিজ আসন রয়েছে সেখানে কিনা তারা সরাসরি নির্বাচনের মাধ্যমে অধিকাংশের ভোটে তারা নির্বাচিত হবেন, এবং সদস্যগণ মূলত 5 বছর মেয়াদের জন্য নির্বাচিত হন। তারা নিরপেক্ষ বা একটি রাজনৈতিক দলের সঙ্গে অধিভুক্ত হয়েও তারা নির্বাচনে অংশগ্রহণ করতে পারেন। এই ছিল মূলত বাংলাদেশের যে জাতীয় সংসদ, সেই জাতীয় সংসদের সদস্যপদ কেন্দ্রিক অবস্থান। আমরা যদি সংসদের ব্যাপ্তিটি লক্ষ্য করে থাকি, আমরা অনেকগুলো ব্যাপ্তি রয়েছে বাংলাদেশের বর্তমান সদস্যপদে। যেমন আমরা 5 বছরের কথা তো বললাম, কিন্তু অনেক সময় এই বিষয়টি হেরফের হয়ে যায় এই আইনটি মেনটেন করার ক্ষেত্রে। সেই বিষয়টি নিয়ে আমরা একটু আলোচনা করব। তার আগে আমরা এখন যে বিষয়টি লক্ষ্য করতে পারছি সেই বিষয়টি হচ্ছে যে জাতীয় সংসদের যে আদ্যপ্রান্ত কেন্দ্রিক যে অবস্থান, সেই ক্ষেত্রে আমরা এটি লক্ষ্য করতে পারি বাংলাদেশে 1973 সাল পরবর্তী সময় থেকে কিন্তু এই জাতীয় সংসদের যে অবস্থান সেটি তৈরি করা হয়েছে, এবং এটি কিন্তু জাতীয় সংসদের একটি গুরুত্বপূর্ণ বৈঠক। আমরা সেই বৈঠকগুলোর পটভূমি নিয়ে আলোচনা করব। তার আগে আমরা আমাদের পরবর্তী আলোচনাটা দেখে নিই। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের সাথে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব বা জড়িত ব্যক্তিত্ব আসলে কারা। এই আলোচনার সাথে আমরা এটিও আলোচনা করব যে আমাদের অতীত থেকে, অর্থাৎ 1973 সাল থেকে বর্তমান পর্যন্ত এই জাতীয় সংসদের যে নির্বাচনটি কবে ছিল, মেয়াদটি কবে ছিল, এর মধ্যে সংখ্যাগরিষ্ঠ দল কারা ছিল, এবং
সেখানে আইনের সংখ্যা, অর্থাৎ এটি কিন্তু প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ যে অমুক সংসদে প্রণীত আইনের সংখ্যা কত। অতএব শিক্ষার্থী বন্ধুরা আপনারা একটু মনোযোগ দিয়ে শুনবেন। আমি আবারও বলছি যে অনেক সময় প্রশ্ন আসে যে তৃতীয় জাতীয় সংসদ বা চতুর্থ জাতীয় সংসদে প্রণীত আইনের সংখ্যাটি কত। সুতরাং সেই সাপেক্ষে কিন্তু এই আইনের সংখ্যাটি যেন গুরুত্বপূর্ণ। আমি জাস্ট এই বক্সটিকে একটু আপনাদের জানিয়ে রাখি, তারপর আমি সেই আলোচনাটি করব। যেমন আমরা এখানে দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদের সাথে সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব যারা রয়েছে তার মধ্যে রয়েছে রাষ্ট্রপতি, যিনি কিনা জাতীয় সংসদের অধিবেশন আহ্বান করে থাকেন এবং একই সাথে অধিবেশন মুলতবি বা স্থগিত করার যে ক্ষমতা সেটি রাষ্ট্রপতির রয়েছে। আমরা দেখতে পাচ্ছি অধিবেশন ভেঙে দেওয়ার যে ক্ষমতা সেটিও হচ্ছে বাংলাদেশের রাষ্ট্রপতির রয়েছে। এই হচ্ছে মূলত জাতীয় সংসদ কেন্দ্রিক যে অবস্থান, সেক্ষেত্রে রাষ্ট্রপতির দায়িত্বের পটভূমি। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে যিনি স্পিকার থাকেন তিনি, আমরা একটু আগে আলোচনা করেছি, তিনি মূলত জাতীয় সংসদের সভাপতি এবং তিনি নিয়মিত অধিবেশনে তিনি বিল উত্থাপন এবং আলোচনার সুযোগ প্রদান করেন এবং তার একটি ক্ষমতা রয়েছে, সেটি হচ্ছে কাস্টিং ভোট প্রদানের ক্ষমতা। আমি প্রথমেই বলেছি যে হ্যাঁ বা না ভোট, এই দুটি ভোট যদি একটি সমান্তরালে চলে আসে সেই সাপেক্ষে একটি সিদ্ধান্ত নির্ণায়ক ভোট তিনি প্রদান করেন এবং এটিকে মূলত কাস্টিং ভোট বলা হয়। আমরা দেখতে পাচ্ছি যে সংসদীয় কার্য উপদেষ্টা কমিটির সভাপতি হচ্ছেন স্পিকার, এই বিষয়ে তাকে ইন্ডিকেট করা হয়। আমরা দেখতে পাচ্ছি যে ডেপুটি স্পিকার যিনি, তার দায়িত্বটা আমরা একটু লক্ষ্য করি যে ডেপুটি স্পিকার হচ্ছেন স্পিকারকে অধিবেশন পরিচালনার ক্ষেত্রে সহযোগিতা তিনি করে থাকেন এবং তিনি স্পিকারের অনুপস্থিতিতে জাতীয় সংসদের যে সভাপতিত্ব করা সেটি তিনি করে থাকেন এবং সংসদের যে গ্রন্থাগার অবস্থানটি রয়েছে সেই সংসদীয় স্থায়ী লাইব্রেরি কমিটির সভাপতি হচ্ছেন ডেপুটি স্পিকার। এটি ছিল মোটামুটি ডেপুটি স্পিকারের যে প্রাথমিক দায়িত্ব সেটি। আমরা দেখতে পাচ্ছি হুইপ যিনি, তিনি তার যে দায়িত্বটি সেটি হচ্ছে জাতীয় সংসদের সর্বাত্মক বিধি অনুযায়ী শৃঙ্খলা রক্ষা করা এবং দলীয় ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখা, এটি হচ্ছে জাতীয় সংসদের হুইপের দায়িত্ব। এটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা এছাড়াও আরেকটি মানুষ সম্পর্কে জানবো, সেটা হচ্ছে প্রধানমন্ত্রী, যিনি কিনা বলা হয় জাতীয় সংসদ নেতা এবং এই হচ্ছে জাতীয় সংসদের সাথে জড়িত যারা গুরুত্বপূর্ণ ব্যক্তিত্ব রয়েছেন তাদের দায়িত্ব। সো যেই বিষয়টি আপনাদের জানাবো বলেছিলাম, যেটি কিনা এখানে উল্লেখ করা নেই কিন্তু আমি আপনাদেরকে জানাবো, সেটি হচ্ছে যে বাংলাদেশের জাতীয় সংসদের যে মেয়াদকাল সেই ব্যাপ্তি সম্পর্কে আপনাদের একটু জানাবো। আমরা যদি একদম ধরে বলি, প্রথম জাতীয় সংসদ নির্বাচনটি কিন্তু অনুষ্ঠিত হয় 1973 সালের 7ই মার্চ এবং এটি 1973 সাল থেকে 1975 সাল পর্যন্ত এটি মেয়াদ ছিল। বাংলাদেশ আওয়ামী লীগের সংখ্যাগরিষ্ঠ দল ছিল এবং বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন দলীয় প্রধান এবং ওই সময় 134টি বৈঠক হয় এবং 154টি আইন প্রণয়ন করা হয় এবং এটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এবং এখানে একটি মন্তব্য করা খুব ভালো, সেটা হচ্ছে কোনো রাজনৈতিক দল ওই সময়টাতে একটির বেশি আসন লাভ করেনি। এটি ছিল প্রথম জাতীয় সংসদের নেচার। আমরা একটা নেচার সম্পর্কে আলোচনা করবো যাতে আপনাদের মন্তব্যগুলো বুঝতে সুবিধা হয়। আমরা দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন, যেটি তার মেয়াদ ছিল 1979 সালের 2 এপ্রিল থেকে 1982 সালের 24শে মার্চ পর্যন্ত এবং এই সময়টিতে সংখ্যাগরিষ্ঠ দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, দলীয় প্রধান ছিলেন জিয়াউর রহমান এবং বিরোধী দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং এর বৈঠক ছিল 206টি বৈঠক এবং 65টি আইন প্রণীত করা হয় এবং এক্ষেত্রে এটি মন্তব্য করা যায় যে বিরোধী দল ভেঙে যাওয়ায় এর পরবর্তীতে নেতা নির্বাচন করতে পারেননি ওই সময়টাতে, দ্বিতীয় জাতীয় সংসদে। আমরা এর পরবর্তীতে যে সংসদ নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে তৃতীয় জাতীয় সংসদ। এটি মূলত 10 জুলাই 1986 সাল এর থেকে মেয়াদটি শুরু হয় এবং এটি শেষ হয় 6 ডিসেম্বর 1987 সালে এবং এর যে ক্ষমতাসীন দল ছিলেন জাতীয় পার্টি এবং নেতা ছিলেন হুসেইন মোহাম্মদ এরশাদ, বিরোধী দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ অর্থাৎ শেখ হাসিনা ছিলেন বিরোধী দলের নেতা হিসেবে। এখানে 75টি বৈঠক হয় এবং 39টি আইন প্রণয়ন করা হয়, যেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমরা এরপরে দেখতে পাচ্ছি চতুর্থ জাতীয় সংসদ, যার মেয়াদটি ছিল 15 এপ্রিল 1988 সাল থেকে 6 ডিসেম্বর 1990 সাল পর্যন্ত এবং এর ক্ষমতাসীন যে রাজনৈতিক দল তারা ছিল জাতীয় পার্টি এবং আগের মতোই সেখানে সংসদ নেতা ছিলেন এইচ.এম. এরশাদ এবং বিরোধী দলীয় জোট তারা ছিল মোটামুটি বিরোধী দলে এবং যিনি কিনা বিরোধী দলীয় নেতা ছিলেন তিনি হচ্ছেন এ.এস.এম. আব্দুর রব এবং মোর ইম্পর্টেন্টলি এখানে কিন্তু 168টি বৈঠক ওই সংসদে অর্থাৎ চতুর্থ জাতীয় সংসদে এই 168টি বৈঠক হয় এবং যেখানে কিনা 142টি আইন প্রণয়ন করা হয় এবং আব্দুর রব মূলত হুসেইন মোহাম্মদ এরশাদের নিযুক্ত বিরোধী দলের নেতা ছিলেন, এটি আমাদের জানা খুব গুরুত্বপূর্ণ। পঞ্চম জাতীয় সংসদটি শুরু হয় 27 ফেব্রুয়ারি 1991 সালে এবং
পঞ্চম জাতীয় সংসদ থেকে কিন্তু আমরা গণতান্ত্রিক যে পটভূমি সেটি লক্ষ্য করতে পারি এবং এর মেয়াদকাল ছিল 1991 সালের 5 এপ্রিল থেকে 1995 সালের 24 নভেম্বর পর্যন্ত। এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তারা কিন্তু ক্ষমতাসীন দল ছিল এবং বেগম খালেদা জিয়া তিনি ছিলেন সংসদ নেতা, বিরোধী দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং বিরোধী দলের নেতা ছিলেন শেখ হাসিনা। এখানে 400টি বৈঠক অনুষ্ঠিত হয় এবং যেই সাপেক্ষে 173টি আইন প্রণয়ন করা হয়। আমরা যদি ষষ্ঠ জাতীয় সংসদ পর্যালোচনা করি যেটি কিনা শুরু হয় 15 ফেব্রুয়ারি 1996 সাল থেকে, এবং আমি যদি মেয়াদকাল পর্যালোচনা করি এটি ছিল 19 মার্চ 1996 থেকে 30 মার্চ 1996, অর্থাৎ অনেক কম সময়, অর্থাৎ মাত্র 11 দিনের একটি কনসেপ্ট। এবং এখানে ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং এখানকার সংসদ নেতা ছিলেন বেগম খালেদা জিয়া এবং বিরোধী দল ছিল বাংলাদেশ ফ্রিডম পার্টি। এবং এখানে 4টি বৈঠক হয় এবং 1টি আইন প্রণয়ন করা হয় এবং সবচেয়ে কম সময় ছিল, যে আমরা বলছিলাম যে ষষ্ঠ জাতীয় সংসদ সবচেয়ে কম সময় নিয়ে নির্ধারণ করা হয় এবং এটি হচ্ছে সবচেয়ে কম সময়ের একটি ব্যাপ্তিকাল। আমরা এরপরে যেটি দেখতে পাচ্ছি এটি সপ্তম জাতীয় সংসদ, যেটি কিনা 12 জুন 1996 সাল থেকে শুরু হয় এবং মোর ইম্পর্টেন্টলি এর মেয়াদকাল যদি আমরা পর্যালোচনা করি আমরা দেখতে পাবো 1996 সালের 14 জুলাই থেকে এটি 13 জুলাই 2001 সাল পর্যন্ত এই যে মেয়াদকালটি সেই মেয়াদকালটি নির্ধারণ করা হয়। এবং ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ এবং সংসদ নেতা ছিলেন মাননীয় প্রধানমন্ত্রী বর্তমানে যিনি ছিলেন, তখনও তিনি ছিলেন শেখ হাসিনা, এবং বিরোধী দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বিরোধী দলের নেতাও ছিলেন বেগম খালেদা জিয়া। এবং সেখানে 382টি বৈঠক অনুষ্ঠিত হয় এবং যেখানে কিনা ওই সপ্তম জাতীয় সংসদে 191টি আইন প্রণয়ন করা হয়। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে অষ্টম জাতীয় সংসদ যেটি সেটি কিনা অক্টোবর 1, 2001 সাল থেকে শুরু হয় এবং এর মেয়াদকাল যদি আমরা পর্যালোচনা করি 2001 সালের 28 অক্টোবর থেকে 2006 সালের 27 অক্টোবর পর্যন্ত মূলত এই অষ্টম জাতীয় সংসদের যে অবস্থান সেটা নির্ধারণ করা হয়। এবং এখানে ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি, বেগম খালেদা জিয়া ছিলেন সেই যে সংসদ নেতা হিসেবে, এবং বাংলাদেশ আওয়ামী লীগ ছিল এর বিরোধী দল হিসেবে, শেখ হাসিনা তিনি বিরোধী দলের নেতা ছিলেন। এবং 373টি বৈঠক এই জাতীয় সংসদে অনুষ্ঠিত হয় যেখানে কিনা 185টি আইন প্রণয়ন করা হয়। আমরা যদি এবার রিসেন্ট টাইম থেকে অর্থাৎ একদম কাছাকাছি সময় নবম জাতীয় সংসদকে পর্যালোচনা করি যেটি কিনা 29 ডিসেম্বর 2008 সাল থেকে শুরু হয়, অর্থাৎ সেই তত্ত্বাবধায়ক সরকারের যে একটি বড় ফাড়া সেই ফাড়ার পর থেকে কিন্তু এটি শুরু হয়। এবং মেয়াদকাল যদি আমরা পর্যালোচনা করি সেটি হচ্ছে 2009 সালের 25 জানুয়ারি থেকে 2013 সাল পর্যন্ত মূলত এই মেয়াদকাল পর্যালোচনা করা হয়। ক্ষমতাসীন দল ছিল বাংলাদেশ আওয়ামী লীগ, সংসদ নেতা ছিলেন শেখ হাসিনা এবং সেক্ষেত্রে বিরোধী দল ছিল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং বিরোধী দলের নেতা ছিলেন খালেদা জিয়া। এবং এক্ষেত্রে খুব গুরুত্বপূর্ণ যে এই সংসদে 418টি বৈঠক হয় এবং যেখানে কিনা 271টি নীতি মূলত প্রণয়ন করা হয়। আমরা দশম জাতীয় সংসদ যদি পর্যালোচনা করি, এবং আমরা সবাই জানি দশম জাতীয় সংসদ নির্বাচনটি হয় 5 জানুয়ারি 2014 সালে এবং এই সংসদ মেয়াদকালটি হচ্ছে 2014 সালের 29 জানুয়ারি থেকে 2019 সালের 3 জানুয়ারি পর্যন্ত। এবং মোর ইম্পর্টেন্টলি যেটি আমাদের জানা দরকার সেটা হচ্ছে বাংলাদেশ আওয়ামী লীগ এর সংসদে ক্ষমতাসীন দল ছিল এবং শেখ হাসিনা ছিলেন সংসদ নেতা, বাংলাদেশ জাতীয় পার্টি বিরোধী দল ছিল এবং রওশন এরশাদ তিনি বিরোধী দলীয় নেতা ছিল। এবং লাস্টলি একাদশ জাতীয় সংসদ নির্বাচন যেটি আমরা সবাই জানি 30 ডিসেম্বর 2018-তে অনুষ্ঠিত হয় এবং মোর ইম্পর্টেন্টলি এই সংসদের যে মেয়াদটি রয়েছে সেটি 2019 সালের 3 জানুয়ারি থেকে বর্তমান পর্যন্ত এই সংসদের অবস্থানটি চলছে। এবং বাংলাদেশ আওয়ামী লীগের সংসদ নেতা এবং ক্ষমতাসীন দল এবং শেখ হাসিনা বর্তমানে সংসদ নেতা এবং জাতীয় পার্টি হচ্ছে বর্তমান বিরোধী দল এবং রওশন এরশাদ বর্তমানে আমরা জানি তিনি হচ্ছেন একজন বিরোধী দলীয় নেতা। মূলত এই ছিল জাতীয় সংসদের সাথে জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তিদের অবস্থান এবং আমরা জাতীয় সংসদের যে মেয়াদকাল সেই সাপেক্ষে পর্যালোচনা আপনাদেরকে দিলাম যাতে আপনারা এই প্রশ্নগুলো কোনো কারণে চলে যদি আসে তাহলে আপনারা যাতে বুঝতে পারেন যে আসলে কোন কোন মেয়াদের নির্বাচন বা কোন কোন মেয়াদের ব্যাপ্তিকাল কতটুকু ছিল এবং কোন কোন সংসদের ব্যাপ্তিকাল ক্ষেত্রে সংসদ নেতা বা বিরোধী দলীয় নেতা বা বৈঠকের সংখ্যা কিংবা প্রণীত আইনের সংখ্যাটি আসলে কেমন ছিল সেটি জানা কিন্তু আমাদের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে একটু মুভ করবো। এবার আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে জাতীয় সংসদের ভবন সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা এবং এই ভবন নিয়ে মূলত আমরা এখন জানবো। আমরা তথ্য প্রবাহগুলো প্রথমে দেখে নিচ্ছি। আমরা দেখতে পাচ্ছি যে জাতীয় সংসদ ভবনের যিনি স্থপতি ছিলেন তিনি হচ্ছেন প্রফেসর লুই আই কান।
তিনি জাতীয় সংসদ ভবনের স্থপতি, এবং আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবন এটি অবস্থিত হচ্ছে ঢাকার শেরে বাংলা নগরে। বাংলাপিডি অনুসারে জাতীয় সংসদ ভবন এটি 208 একর জমির উপর অবস্থিত, এবং এটিও খুব গুরুত্বপূর্ণ যে জাতীয় সংসদ ভবন হচ্ছে 9 তলা বিশিষ্ট, অর্থাৎ এর উচ্চতা হচ্ছে 155 ফুট 8 ইঞ্চি। এই জাতীয় সংসদ ভবন থেকে কিন্তু প্রায় সময় আপনাদের পরীক্ষায় প্রশ্ন চলে আসে, সুতরাং এইটি জানা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবন সেটি উদ্বোধন করা হয় 28 জানুয়ারি 1982 সালে, সেটিও খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের যিনি উদ্বোধন করেন তিনি হচ্ছেন তৎকালীন রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার। আমরা এছাড়াও দেখতে পাচ্ছি যে তৎকালীন পূর্ব বাংলার যে আইনসভা সেটি অবস্থিত ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হলে, এবং এই কারণে কিন্তু জাতীয় সংসদের যে এটি পরিবর্তিত ক্ষেত্র বা আইনসভা সেই সাপেক্ষে আমাদের এটি জানা খুব গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদ ভবনের যে পাশের লেক সেই লেকটির নাম হচ্ছে ক্রিসেন্ট লেক। সো ক্রিসেন্ট লেকটিও খুবই গুরুত্বপূর্ণ, এবং এই হচ্ছে মূলত জাতীয় সংসদ ভবন সংক্রান্ত। মূলত এটিও বলা চলে যে বাংলাদেশের যে জাতীয় সংসদের ভবন এটি কিন্তু পৃথিবীর দৃষ্টিনন্দন আইনসভা ভবনের একটি, অর্থাৎ রাজধানীর যে এই শেরে বাংলা নগরে এটি অবস্থিত সেই বিষয়টি, এবং এখানে মূল ভবনের পাশাপাশি একটি উন্মুক্ত সবুজ পরিসর রয়েছে, একটি মনোরম জলাধার রয়েছে, এবং সংসদ সদস্যদের কার্যালয়ও রয়েছে। সো 1961 সালে মূলত এই ভবনের নির্মাণ কাজ শুরু হয়, এবং যেটি আমরা একটু আগে জানলাম 1982 সালের 28 জানুয়ারি এই ভবনের উদ্বোধনটি করা হয়। এবং এই সংসদ ভবন এলাকাকে 3টি অংশে ভাগ করা হয়েছে, একটি হচ্ছে প্রধান ভবন, একটি হচ্ছে দক্ষিণ প্লাজা, এবং আরেকটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্লাজা। আমি আবারও বলছি, 3টি ভাগে সংসদ ভবন এলাকাকে ডিভাইড করা হয়, একটি হচ্ছে প্রধান ভবন, একটি হচ্ছে দক্ষিণ প্লাজা, এবং আরেকটি হচ্ছে প্রেসিডেন্সিয়াল প্লাজা। সো এই ছিল মূলত আমাদের জাতীয় সংসদ ভবন সংক্রান্ত যে আলোচনা, সেই বিষয়টি আমরা আমাদের এই সংক্রান্ত পরবর্তী আলোচনার দিকে একটু মুভ করব। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইন ও বিচার বিভাগ। সো বাংলাদেশের আইন ও বিচার বিভাগ নিয়ে আমাদের এখন একটা আলোচনা হবে, এবং তার আগে একটু বলে রাখা ভালো যে এই আইন ও বিচার বিভাগ কিন্তু বাংলাদেশের যে আইন বিভাগটি রয়েছে তার সাথে খুব মার্চ করেছিল, এবং পরবর্তীতে কিন্তু নির্বাহী বিভাগ এবং বিচার বিভাগ আলাদা হয়ে যায়, এবং এটি কিন্তু জানা খুবই গুরুত্বপূর্ণ আমাদের সবার জন্য। এবং মোর ইম্পর্টেন্টলি বাংলাদেশের আইন বিভাগ থেকে কিন্তু অনেক বেশি প্রশ্ন বেশ কয়েকবার চলে আসে, তো সেই সাপেক্ষে এটি জানা খুবই গুরুত্বপূর্ণ। আমরা প্রথমে যে তথ্য প্রবাহগুলো রয়েছে সেই তথ্য প্রবাহগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি, এবং সেই সাপেক্ষে কিন্তু আমরা পরবর্তীতে আলোচনা করব। আমরা যেটি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে বাংলাদেশের আইন বিভাগের ক্ষেত্রে এফআইআর এর পুনরূপ হলো ফার্স্ট ইনফরমেশন রিপোর্ট, অর্থাৎ এটি হচ্ছে এফআইআর এর পুনরূপ, এটি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা আইন বিভাগের ক্ষেত্রে এটিও জানা আমরা আগেই জেনেছি যে বাংলাদেশের আইন সভাটি কিন্তু হচ্ছে জাতীয় সংসদ, সেটিও আমরা নর্মালভাবে সেটা আমরা বুঝতে পারছি। তো বাংলাদেশের আইন ও বিচার বিভাগের ক্ষেত্রে সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে বাংলাদেশে সমুদ্রসীমা সংক্রান্ত আইন সেটি প্রণয়ন করা হয় 1974 সালে। আমরা দেখতে পাচ্ছি যে যৌতুক নিরোধ আইন, যেটি কিনা সামাজিক ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ ছিল তৎকালীন সময়ে, সেই যৌতুক নিরোধ আইনটি প্রণয়ন করা হয় 1980 সালে। এছাড়া আমরা দেখতে পাচ্ছি পারিবারিক আদালত অর্ডিন্যান্স, যেটি অধ্যাদেশ বলা হয় যেটিকে, সেই পারিবারিক আদালত অর্ডিন্যান্স এটি জারি করা হয় 1985 সালে। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশে মাদক দ্রব্য আইন পাশ হয় 21 জানুয়ারি 1990 সালে, এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি পলিথিন ব্যবহার নিষিদ্ধ আইন সেটি প্রণয়ন করা হয় 2002 সালে। আমরা বাংলাদেশের আইন আমরা জানি বেশ কয়েকবার সংশোধিত হয়েছে, এবং সেই সংশোধিত আইনের ক্ষেত্রে ইফটিজিং যেটি কিনা বাংলাদেশের সামাজিক ক্ষেত্রে খুবই আলোচিত একটি সমস্যা বটে, এই ইফটিজিং এর সর্বোচ্চ শাস্তি নির্ধারণ করা হয়েছে যে 7 বছর কারাদণ্ড। এছাড়াও আমাদের বাংলাদেশে যারা বর্তমান আইনজীবী রয়েছেন তাদেরকে নিয়ে যে বিষয়টি গঠিত সেটি হচ্ছে বা সংগঠনটি গঠিত সেটি হচ্ছে বাংলাদেশ বার কাউন্সিল। এবং এই বার কাউন্সিল কিন্তু বাংলাদেশের আইনজীবীদের ক্ষেত্রে খুবই ঐতিহ্যবাহী সংগঠনও বটে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের যে বার কাউন্সিল, সেই বার কাউন্সিলের সদস্য সংখ্যা কিন্তু 15 জন। এবং এই যে বাংলাদেশ বার কাউন্সিল তার বর্তমান সভাপতি সকল সময় যিনি নির্বাচন তিনি হচ্ছেন অ্যাটর্নি জেনারেল। এবং আমরা সবাই জানি অ্যাটর্নি জেনারেল হচ্ছে বাংলাদেশের একটি সাংবিধানিক পদের অন্যতম। যদি কোনো কারণে প্রশ্নটি চলে আসে যে বাংলাদেশের আইন বিভাগ কাকে বলে, তাহলে অনেক সময় শর্ট কোশ্চেন আকারে অর্থাৎ এমসিকিউ ব্যতীত এসকিউ আকারে এই প্রশ্নগুলো চলে আসতে পারে যে আইন বিভাগ কাকে বলে। সেক্ষেত্রে আমরা এটি বলতে পারি যে আইন বিভাগ হচ্ছে সরকারের যেই বিভাগ আইন প্রণয়ন, পুরনো আইনের সংশোধন এবং পরিবর্তন করে তাকেই মূলত আইন বিভাগ বলে থাকে। এবং অনেক দেশে আমরা আইনসভা বিভিন্ন রকম, যেমন বাংলাদেশের জাতীয় সংসদ, ইউএসএতে কংগ্রেস, ব্রিটেনের পার্লামেন্ট, এরকম বিভিন্ন অবস্থান রয়েছে। এবং আইন বিভাগের যদি গঠন নিয়ে আলোচনা করা হয়, যেমন অনেক দেশের আইন বিভাগ অনেক রকমভাবে গঠিত হয়ে থাকে। আমরা সবাই জানি যে বাংলাদেশে আইনসভা হচ্ছে এক কক্ষ বিশিষ্ট, আবার আপনি যদি ব্রিটেনের দিকে তাকান সেখানে আইনসভা দ্বিকক্ষ বিশিষ্ট। অর্থাৎ এই এক কক্ষ বিশিষ্ট আইনসভা সাধারণত নির্বাচিত জনপ্রতিনিধি নিয়েই কিন্তু গঠিত হয়।
তবে অনেক সময় আমরা দেখতে পারি যে বিশেষ কারণে বিশেষ গোষ্ঠীর জন্য অনেক মনোনয়ন দানের ব্যবস্থা থাকে। আবার আমরা দেখতে পাচ্ছি দ্বিকক্ষ বিশিষ্ট আইনসভার নিম্নকক্ষ জনপ্রতিনিধিদের নিয়ে গঠিত হয়, যেমন ভারতের লোকসভা হয়, ব্রিটেনের কমন্স, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদ, এই বিষয়গুলো এরকমভাবে গঠিত হয়। এবং আইনসভার মেয়াদও কিন্তু বিভিন্ন দেশে বিভিন্ন রকম, যেমন ইউএসএতে 4 বছর, ব্রিটেনে 5 বছর এবং বাংলাদেশেও কিন্তু সেটি 5 বছর। সো আইনসভার কার্যাবলী সেটিও আমাদের অনেক রকম কার্যাবলী রয়েছে, মোটামুটি 6টি কার্যাবলীকে ইন্ডিকেট করা হয় আইনসভার ক্ষেত্রে। আমি এটা একটু বলে রাখি আপনাদেরকে, যেটি বুঝতে সুবিধা হবে। সেটা হচ্ছে যে প্রথমটি হচ্ছে আইন প্রণয়ন সংক্রান্ত, অর্থাৎ দেশে যে আইন শৃঙ্খলা রক্ষা করা হয় সেখানে সুষ্ঠুভাবে প্রশাসন পরিচালনার জন্য যাতে আইনসভা তারা নতুন নতুন আইন প্রণয়ন করতে পারে। দ্বিতীয়টি হচ্ছে সংবিধান সংক্রান্ত, অর্থাৎ কোনো দেশের আইনসভা অনেক সময় গণপরিষদ হিসেবে দেশের জন্য সংবিধান রচনা করে, যেমন বাংলাদেশের আইনসভা 1972 সালে সংবিধান রচনা করেছিল। এছাড়া আইনসভা তারা সংবিধান সংশোধনও করতে পারে। তৃতীয়ত জনমত গঠন সংক্রান্ত, অর্থাৎ আইনসভা অনেক সময় সংসদ সদস্যদের যে ভিতরের কাজ বা বাইরের সরকারি কাজের সমালোচনা, আলোচনা বা বিতর্কের মাধ্যমে জনগণকে প্রকৃত অবস্থাটা অবহিত করার চেষ্টা করে, এবং এইসব আলোচনা এবং বিতর্ক থেকে জনগণ তাদের যে করণীয় সেই করণীয় বিষয়টি তারা স্থির করতে পারে। চতুর্থত আইন বিভাগের কাজ হচ্ছে শাসন বিভাগের উপর নিয়ন্ত্রণ রাখা, অর্থাৎ কোনো দেশের আইন বিভাগ সন্ধি চুক্তি সম্পাদন করা, যুদ্ধ ঘোষণা করা, কিংবা উচ্চপদস্থ সরকারি কর্মকর্তা নিয়োগের অনুমোদন প্রদান করা, এবং এছাড়াও তারা বিভিন্ন জিজ্ঞাসা, বিতর্ক, আলোচনা, মুলতবি প্রস্তাব, নিন্দা প্রস্তাব, অনাস্থা প্রস্তাব, এই বিষয়গুলোতে দ্বারাও কিন্তু আইনসভা তারা শাসন বিভাগকে নিয়ন্ত্রণ করতে পারে। এবং সংসদীয় সরকার ব্যবস্থা আমরা যেটি দেখতে পাই সেটি হচ্ছে মন্ত্রিসভা, তারা কিন্তু আইনসভার নিকট জবাবদিহি করে। যদি কোনো কারণে সেক্ষেত্রে অনাস্থা চলে আসে তাহলে কিন্তু মন্ত্রিসভাকে পদত্যাগ করতে হয়। বাংলাদেশের ক্ষেত্রে আমরা সেম যে কালচারটি সেটি দেখতে পেয়েছি। এবং পঞ্চম ফ্যাক্টরটি হচ্ছে বিচার সংক্রান্ত, অর্থাৎ আইনসভা কিছু বিচার সংক্রান্ত কাজও করে। আইনসভা তার সদস্যদের অসদাচরণের বিচার করে তাদের পদটি বাতিল করতে পারে। এছাড়া অভিযুক্তকরণের মাধ্যমে যে রাষ্ট্রপ্রধান, উচ্চপদস্থ কর্মকর্তা এবং বিচারপতি যারা রয়েছে তাদেরকে অপসারণও করতে পারে। এবং ব্রিটেনের যে লর্ড সভা সে আপিল বিচারের সর্বোচ্চ আদালত হিসেবে কাজ করে, এটা আমরা ব্রিটেনে দেখতে পাই। এবং লাস্টলি আইনসভার যে কাজটি সেটি হচ্ছে অর্থ সংক্রান্ত, অর্থাৎ আইনসভা হচ্ছে আমাদের দেশের বা যে কোনো দেশের জাতীয় তহবিলের অভিভাবক, এবং তাদের অনুমোদন ব্যতীত বাজেট পাস হয় না এবং কর ধার্য করা যায় না। অর্থাৎ আইন বিভাগ আইন সংক্রান্ত কাজ ছাড়াও আমরা দেখতে পেলাম তারা বহুবিধ কাজ কিন্তু তারা সম্পাদন করে থাকে। এবং একই রকমভাবে বাংলাদেশের আইনসভা কী ধরনের কাজ করতে পারে সেই সম্পর্কে কিন্তু আমরা একটা আইডিয়া পেয়ে গেলাম। আমরা আমাদের পরবর্তী আলোচনায় দেখতে পাচ্ছি বাংলাদেশের বিচার বিভাগ, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই বিচার বিভাগ কিন্তু বাংলাদেশের খুব ব্যাপ্তিমূলক অবস্থানে রয়েছে, সেটি নিয়ে আমরা একটু আলোচনা করব। এবং বাংলাদেশের বিচার বিভাগের তথ্য পাবো আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সর্বোচ্চ আদালতের নাম হচ্ছে সুপ্রিম কোর্ট, এবং এই সুপ্রিম কোর্টের ডিভিশন হচ্ছে দুটি। আমি আবারও বলছি সুপ্রিম কোর্টের ডিভিশন দুটি, এই প্রশ্নটা কিন্তু অনেকবার চলে আসে যে সুপ্রিম কোর্টের ডিভিশন কয়টি, একটি হচ্ছে আপিল বিভাগ আর এটা হচ্ছে হাইকোর্ট বিভাগ। সো এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ। এবং আমাদের যে বিষয়টি আরেকটু জানতে হবে সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের যে স্থায়ী আসনটি রয়েছে সেটি ঢাকায় অবস্থিত, এবং এটিও খুবই গুরুত্বপূর্ণ। এবং আমরা এর পরের বিষয়টি দেখতে পাচ্ছি সেটি হচ্ছে যে সুপ্রিম কোর্টের ক্ষেত্রে যে হাইকোর্টের বেঞ্চটি রয়েছে সেটি কিন্তু গঠন করেন প্রধান বিচারপতি। তিনি কিন্তু মূলত এই সুপ্রিম কোর্টের যে হাইকোর্টের বেঞ্চ, অর্থাৎ সুপ্রিম কোর্টের যে প্রথম বিভাগটি রয়েছে, দ্বিতীয় বিভাগটি রয়েছে, সেই দ্বিতীয় বিভাগের অবস্থান কিন্তু সম্পূর্ণরূপেই তিনি গঠন করে থাকেন। সো আমরা এখন একটু যে বিষয়টি জানার চেষ্টা করব সেটি হচ্ছে যে আমাদের উল্লেখযোগ্য কিছু বিচারপতির নাম আমরা এখন বা তার অবস্থান বোঝার চেষ্টা করব। আমরা প্রথমেই যার নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন বিচারপতি নাজমুন আরা সুলতানা। তিনি 1950 সালের 8 জুলাই জন্মগ্রহণ করেন। তিনি বাংলাদেশের হাইকোর্ট ও আপিল বিভাগের প্রথম নারী বিচারপতি, এই কারণে আমরা তার বিষয়টি নিয়ে রেখেছি। এবং তিনি প্রথম নারী মুন্সিফ। মুন্সিফ শব্দের অর্থ হচ্ছে তিনি একজন সহকারী জজ ছিলেন, এবং তিনি একই সাথে জেলা জজও ছিলেন। এবং তিনি 2017 সালের 7 জুলাই তিনি অবসরে যান, এবং তার অনেক উল্লেখযোগ্য রায় রয়েছে, যেমন তিনি হাইকোর্টে অনেক রায় প্রদান করেন। তার মধ্যে ফতোয়া অবৈধ বিষয়ক রায়টি বেশি আলোচিত ছিল। 2001 সালের 1 জানুয়ারি তিনি ফতোয়াকে অবৈধ ও আইনগত কর্তৃত্ব বহির্ভূত ঘোষণা দেন। এছাড়া তার দেওয়া অনেক উল্লেখযোগ্য রায় রয়েছে, যেমন বেগম বিএনপির চেয়ারপারসনের সেনানিবাসের বাড়ির মামলা, 4 দলীয় জোট সরকারের আমলে যে বিচারপতির মামলা, বা তত্ত্বাবধায়ক সরকারের ত্রয়োদশ সংশোধনী, বা উচ্চ আদালতের বিচারকদের অপসারণ বিষয়ক 16 সংশোধনী। এই বিষয়গুলো নিয়ে মূলত বিচারপতি নাজমুন আরা সুলতানা বেশ কয়েকবার তিনি আলোচনায় ছিলেন। তো সেই সাপেক্ষে এটি খুবই গুরুত্বপূর্ণ। সো আমরা এরপরে যে মানুষটির নাম দেখতে পাচ্ছি তিনি হচ্ছেন বিচারপতি আবু সাদাত মোহাম্মদ সায়েম। সো বেসিক্যালি তিনি 1916 সালের 8 জুলাই জন্মগ্রহণ করেন, এবং তিনি 1997 সালের 8 জুলাই তিনি মৃত্যুবরণ করেন। এবং তিনি ছিলেন বাংলাদেশের একজন প্রখ্যাত আইনবিদ, এবং তিনি প্রথম প্রধান বিচারপতি, যে কারণে আমরা তার নামটি এখন নিয়ে এসেছি। আমি আবারও বলছি তিনি
প্রথম প্রধান বিচারপতি এবং তিনি বাংলাদেশের ষষ্ঠ রাষ্ট্রপতি হিসেবে 1975 সালের 6 নভেম্বর থেকে 1977 সালের 21 এপ্রিল পর্যন্ত তিনি দায়িত্ব পালন করে থাকেন। এবং তিনি মূলত তার যে বিভিন্ন রকমের সম্মাননা রয়েছে সেই সম্মাননা তিনি প্রাপ্ত হন এবং তার নিজস্ব অনেক রাজনৈতিক জীবনও রয়েছে, যেখানে কিনা দেখা যায় যে আমরা 1972 সালে তাকে প্রথম প্রধান বিচারপতির দায়িত্ব দেওয়া হয় এবং পরবর্তীতে সামরিক অভ্যুত্থানের পর বিচারপতি সায়েমকে রাষ্ট্রপতি এবং প্রধান সামরিক প্রশাসক হিসেবে তাকে নিয়োগ দেওয়া হয় এবং তিনি নিজেই 1977-এর 21 এপ্রিল দুর্বল স্বাস্থ্যের কারণে তার যে ক্ষমতা সেই ক্ষমতা তিনি ছেড়ে দেন। এবং তার সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি বই রয়েছে বিচারপতি সাহেব, যেটি তার আত্মজীবনী লেখেন বঙ্গভবনে শেষ অধ্যায়, যেটি 1988 সালে প্রকাশ হয় এবং এই বইটিতে তিনি 1975 এবং 77-এর মাঝের দেশের রাজনৈতিক ঘটনা যেগুলো রয়েছে সেগুলো তিনি উল্লেখ করে থাকেন। এবং বিচারপতি আবু সাদাত মূলত বাংলাদেশের যে আইনবিদ, বিখ্যাত আইনবিদদের মধ্যে তিনি অন্যতম ছিলেন। এই ছিল মূলত তার অবস্থান, যেটা আমরা এখন জানতে পারলাম। এবং আমরা এখন আমরা জানার চেষ্টা করব সেটা হচ্ছে একদম রিসেন্টলি যে অবস্থা, সেটা হচ্ছে বিচারপতি এস.কে. সিনহা। বিচারপতি এস.কে. সিনহা তিনি হচ্ছেন খুবই গুরুত্বপূর্ণ একজন ব্যক্তিত্ব বটে এবং মোর ইম্পর্টেন্টলি আমরা যে বিষয়টি জানবো সেটা হচ্ছে তিনি আমাদের যে বর্তমান অবস্থান থেকে, অর্থাৎ বর্তমান যে সময় আলোচিত একজন আইনবিদ বটে এবং বিচারপতি, তার পুরো নাম হচ্ছে সুরেন্দ্র কুমার সিনহা এবং তিনি একজন প্রখ্যাত আইনবিদ এবং তিনি 21তম প্রধান বিচারপতি এবং বিভিন্ন রাজনৈতিক বিতর্কে জড়িয়ে পড়ে তিনি 2017 সালের 10 নভেম্বর তারিখে বিদেশে ছুটিতে থাকা অবস্থায় তিনি পদত্যাগ করে থাকেন। এবং মূলত তার যে পরবর্তীতে সৈয়দ মাহমুদ হোসেন তিনি আসলে এই প্রধান বিচারপতির দায়িত্ব তিনি পালন করেন। এবং এস.কে. সিনহা সম্পর্কে এটি বলা যায় তিনি তার যে কর্মজীবন, তিনি 1974 সালে সিলেটের আইনজীবী হিসেবে শুরু করেন। এরপর তিনি 1999 সালে হাইকোর্টে বিচারক হিসেবে তিনি দায়িত্ব পালন করেন। আমরা দেখতে পেয়েছি তিনি তার যে প্রকাশনা রয়েছে তিনি কিন্তু সেটিও খুব গুরুত্বপূর্ণ। যেমন 2018 সালে সিনহা তিনি প্রকাশ করেন তার আত্মজৈবনিক বই ব্রোকেন ড্রিম, রুল অফ ল, হিউম্যান রাইটস অ্যান্ড ডেমোক্রেসি। অর্থাৎ এর প্রকাশক ছিলেন ক্রিয়েটিভ স্পেস পাবলিশিং, তাদের আন্ডার থেকে তিনি এটি প্রকাশ করার চেষ্টা করেন। তিনিও যেই কারণে সবচেয়ে বেশি আলোচিত সেটি হচ্ছে তিনি একজন মণিপুরী, অর্থাৎ তিনি একজন ক্ষুদ্র নৃতাত্ত্বিক গোষ্ঠীর অন্যতম এবং সেই সাপেক্ষে তার এই আলোচনাটা চলে এসেছে। তিনি মণিপুরী নাগরিকত্বের অধিকারী সেই সাপেক্ষে এবং তিনি এক চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থী ছিলেন এবং তিনি অস্ট্রেলিয়ায় বর্তমানে বাস করে থাকেন। সো এই ছিল বাংলাদেশের যে বিচার বিভাগ কেন্দ্রিক, সেই বিচার বিভাগ কেন্দ্রিক আলোচনা। আমরা যদি বাংলাদেশের বিচার বিভাগ কেন্দ্রিক আরও কিছু আলোচনা করতে চাই সেই সাপেক্ষে এই কথাটি বলা যায় যে বাংলাদেশের বিচার বিভাগ কিন্তু মূলত সুপ্রিম কোর্ট এবং এর অধস্তন বিভাগের সমন্বয়ে গঠিত এবং বাংলাদেশের 3টি বিভাগের মধ্যে গুরুত্বপূর্ণ হচ্ছে বিচার বিভাগ। এটি সবাই আমরা জানি। যেমন ঊর্ধ্বতন বিচার বিভাগে আমরা সবাই জানি যে সুপ্রিম কোর্ট সর্বোচ্চ আদালত, এর আন্ডারে আপিল বিভাগ, যেখানে কিনা আপিল বিভাগ আবার প্রধান বিচারপতি এবং অন্যান্য বিচারপতিদের নিয়ে গঠিত হয়। আবার হাইকোর্ট বিভাগ রয়েছে যেটি কিনা সুপ্রিম কোর্টের নিম্ন বিভাগ বলা চলে এবং এখানে কিনা প্রধান বিচারপতি এবং হাইকোর্ট বিভাগের অন্যান্য বিচারপতিদের নিয়ে গঠিত। এছাড়াও কিন্তু আমাদের অধস্তন বিচার বিভাগের মধ্যে অনেক বিষয় রয়েছে, যেমন দেওয়ানি আদালত রয়েছে 5 শ্রেণীর, তার মধ্যে সহকারী জজ আদালত, ঊর্ধ্বতন সহকারী জজ আদালত, যোগ্য জেলা জজ আদালত, অতিরিক্ত জেলা জজ আদালত কিংবা জেলা জজ আদালত। সো এই পার্সপেক্টিভ থেকেই কিন্তু মূলত অধস্তন বিচার কার্য থেকে তারা ঊর্ধ্বতন অবস্থায় উন্নীত হয়, সেটি হচ্ছে খুবই গুরুত্বপূর্ণ। এছাড়াও অর্থঋণ আদালত রয়েছে, পারিবারিক আদালত রয়েছে, দেউলি আদালত রয়েছে, ফৌজদারি আদালত রয়েছে, সেটি খুবই গুরুত্বপূর্ণ আমাদের যে বিচার বিভাগ রয়েছে সেই বিচার বিভাগের আলোচনার ক্ষেত্রে। শ্রম আদালতটিও রয়েছে, সেটি খুব গুরুত্বপূর্ণ। পরিবেশ আদালত রয়েছে, এছাড়াও কোর্ট অফ সেটেলমেন্ট রয়েছে, মোর ইম্পর্টেন্টলি সালিসি ট্রাইব্যুনাল বা সালিসি আপিল ট্রাইব্যুনাল রয়েছে। এছাড়াও আমরা বিশেষ ক্ষেত্রে বিচার ট্রাইব্যুনালও লক্ষ্য করতে পারি, নির্বাচনী ট্রাইব্যুনাল রয়েছে, প্রশাসনিক ট্রাইব্যুনালও রয়েছে, গ্রাম আদালত আমরা দেখতে পারি, ভ্রাম্যমাণ আদালত আমরা লক্ষ্য করতে পারি। সো অনেকগুলো বিভাগ আমরা রয়েছে, সেই বিভাগগুলো নিয়ে আমরা মূলত আলোচনা করার একটা উদ্যোগ গ্রহণ করলাম। সো এই ছিল মূলত বাংলাদেশের বিচার বিভাগের মোটামুটি একটা অবস্থান। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা আমরা অনেকগুলো তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি, সেটি হচ্ছে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিদের চাকরির বয়সসীমা। এটি হচ্ছে তাদের দায়িত্ব গ্রহণের তারিখ থেকে পরবর্তী 5 বছর। সেটি খুবই গুরুত্বপূর্ণ যে বর্তমানে সুপ্রিম কোর্টের বিচারপতিরা কত বছর থাকবেন এবং এটিও বলা ছিল যে তিনি অথবা 67 বছর পূর্ণ হওয়া পর্যন্ত, এটিও তাদের একটি লিমিটেশন, অর্থাৎ তিনি 67 বছর পর্যন্ত থাকতে পারবেন। অর্থাৎ এই দুটির যেটি আগে ঘটবে সেই পর্যন্ত তিনি তার স্বপদে আসীন থাকবেন। অর্থাৎ তা এই বিচারপতিদের চাকরির বয়সসীমা দুটি প্রেক্ষাপটে, একটা হচ্ছে দায়িত্ব গ্রহণের তারিখ থেকে 5 বছর এবং সর্বোচ্চ বয়স হচ্ছে 67 বছর। সেই পার্সপেক্টিভ থেকে মূলত এটি আমাদের জানা দরকার। আমরা একটু আগে যে জেলা আদালতের অনেকগুলো ভাগ আমরা জানতে পেরেছি, সেই জেলা আদালতগুলোর অবস্থান থেকে আমরা একটি তথ্য এখানে দেখতে পাচ্ছি যে জেলা আদালতগুলো 2 ধরনের মামলা পরিচালনা করে, একটি হচ্ছে দেওয়ানি এবং আরেকটি হচ্ছে ফৌজদারি।
আরেকটি বিষয় হচ্ছে আমরা দেখতে পাচ্ছি জেলা আদালতের প্রধান বিচারক হচ্ছে জেলা জজ, এবং দেখতে পাচ্ছি জেলা জজ যখন ফৌজদারি মামলা পরিচালনা করেন তখন তাকে বলা হয় দায়রা জজ। এবং আমরা দেখতে পাচ্ছি সবচেয়ে আলোচিত তথ্য, সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো এই বিষয়টি নিয়ে, যে এই প্রশ্নটি একাধিকবার এবং অনেক বেশি সংখ্যকবার পরীক্ষায় চলে এসেছে, যে বাংলাদেশের নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে কবে, সেটা হচ্ছে 1 নভেম্বর 2007 সালে। এটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়। আমি আবারও বলছি, বাংলাদেশে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়েছে কবে, এটি হচ্ছে 1 নভেম্বর 2007 সালে। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের সাইবার ট্রাইব্যুনাল সেটি কিন্তু গঠন করা হয় 2013 সালের 28শে জুলাই। তথ্য প্রযুক্তি কেন্দ্রিক যে কোনো অপরাধ সেগুলোকে মীমাংসা করা, সেই কনসেপ্টকে নিয়েই মূলত সাইবার ট্রাইব্যুনাল। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের প্রথম প্রধান বিচারপতি হচ্ছেন আবু সাদাত মোহাম্মদ সায়েম, খুবই গুরুত্বপূর্ণ বিষয়। আমরা দেখতে পাচ্ছি সুপ্রিম কোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগের প্রথম নারী বিচারপতি ছিলেন নাজমুন আরা সুলতানা। এবং মোর ইম্পর্টেন্টলি আমাদের জানতে হবে দেশের বর্তমান বিচারপতি যিনি, তিনি হচ্ছেন সৈয়দ মাহমুদ হোসেন, তিনি আমাদের বর্তমান বাংলাদেশের প্রধান বিচারপতি। এবং আমরা দেখতে পাচ্ছি ক্ষুদ্র নিগোষ্ঠী থেকে প্রথম প্রধান বিচারপতি যে নিযুক্ত হন তিনি হচ্ছেন এস.কে. সিনহা। সো এই ছিল মূলত বাংলাদেশের যেটি বলে বিচার বিভাগ, সেই বিচার বিভাগ কেন্দ্রিক আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনা থেকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল, খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়, এবং এই সম্পর্কিত একটি সংজ্ঞা আমাদের জানা দরকার যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটা আসলে কি। মূলত এটি বাংলাদেশে প্রতিষ্ঠিত একটি অপরাধ ট্রাইব্যুনাল, যার উদ্দেশ্য হচ্ছে 1971 সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধ চলাকালে সংঘটিত আন্তর্জাতিক অপরাধ সমূহের বিচার করা। অর্থাৎ আমাদের 71-এর স্বাধীনতা বা মানবতা বিরোধী অপরাধের সাথে যারা জড়িত রয়েছে তাদের বিষয়টি আমরা নিজেই দেখতে পাচ্ছি যে এর আওতায় পড়ে যুদ্ধাপরাধ, গণহত্যা, মানবতার বিরুদ্ধে অপরাধ এবং শান্তির বিরুদ্ধে অপরাধ। অর্থাৎ যে চারটি কনসেপ্ট আমরা বুঝতে পারলাম, সেই চারটি কনসেপ্টের দৃষ্টিকোণ থেকে কিন্তু আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালটি পরিচালিত করা হয়। আমরা দেখতে পাচ্ছি 2010 সালের 25শে মার্চ আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের আইনের 1973-এর 6 ধারার বলে 3 সদস্য বিশিষ্ট একটি ট্রাইব্যুনাল এটি গঠন করা হয়। এবং আমরা দেখতে পাচ্ছি যে বিচার প্রক্রিয়া আরও গতিশীল করার জন্য 3 সদস্য বিশিষ্ট নতুন আরেকটি ট্রাইব্যুনাল গঠন করা হয়, যেটি কিনা 2012 সালের 22শে মার্চে। আমরা দেখতে পাচ্ছি যে ট্রাইব্যুনাল ও আইনজীবী প্যানেল গঠনের পাশাপাশি প্রাক্তন জেলা জজ ও আইন মন্ত্রণালয় যারা রয়েছে তাদের সমন্বয় বা সাবেক অতিরিক্ত সচিব আব্দুল মতিনের সমন্বয়ে 7 সদস্যের একটি তদন্তকারী সংস্থা নিয়োগ দেওয়া হয়েছিল একই দিনে। এবং মোর ইম্পর্টেন্টলি এই সংস্থার অন্য সদস্যরা যারা ছিলেন তারা হচ্ছেন পুলিশের সাবেক অতিরিক্ত মহাপরিদর্শক আব্দুর রহিম, সাবেক উপমহাপরিদর্শক কুতুবুর রহমান, মেজর অবসরপ্রাপ্ত এএসএম শামসুল আরেফিন, পুলিশের অপরাধ তদন্ত বিভাগের অতিরিক্ত উপমহাপরিদর্শক মীর শহীদুল ইসলাম এবং একই বিভাগের পরিদর্শক নুরুল ইসলাম ও আব্দুর রাজ্জাক খান। এই ছিল মূলত বাংলাদেশের যে ট্রাইব্যুনাল এবং আইনজীবী প্যানেল গঠন করে সেই প্যানেল গঠনের বিস্তারিত। আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশের রাজধানী যে ঢাকায় অবস্থিত পুরাতন হাইকোর্ট ভবনকে আদালত হিসেবে প্রস্তুত করে একে এই আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচারালয় হিসেবে ব্যবহার করা হয়, যেটি আরও খুবই গুরুত্বপূর্ণ তথ্য, যে আমরা অনেকেই জিজ্ঞেস করতে পারি যে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের যে কেন্দ্র, সেই কেন্দ্রটি আসলে কোথায়। আমরা এটি জানতে পারলাম যে বাংলাদেশের রাজধানী ঢাকায় অবস্থিত পুরাতন হাইকোর্ট ভবন, সেটিকেই মূলত আদালত হিসেবে প্রস্তুত করে এটি করা হয়েছে। আমরা এই সম্পর্কে আরেকটু জানতে পারি যে মূলত ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনাল বাংলাদেশ বা আইসিটি অ্যাক্ট, এটি মূলত অপরাধ ট্রাইব্যুনাল যেটি কিনা 71-এর এই যুদ্ধের এগেনস্টে বা এর বিচার করার জন্য গঠিত। এবং বাংলাদেশে কিন্তু 2008 সালের সাধারণ নির্বাচনের সময় আওয়ামী লীগ নামক যে রাজনৈতিক দলটি, তাদের প্রধান রাজনৈতিক ইশতেহার ছিল যে যুদ্ধাপরাধীদের বিচার প্রক্রিয়া শুরু করা, এবং সেই সাপেক্ষে কিন্তু 2009 সালের 29শে জানুয়ারি জাতীয় সংসদে যুদ্ধাপরাধীদের বিচারের প্রস্তাব পেশ করে সেটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়। এবং বাংলাদেশের যে 39 বছর পর যুদ্ধাপরাধের দায়ে অভিযুক্তদের বিচারের জন্য 2010 সালের 25শে মার্চ ট্রাইব্যুনাল, আইনজীবী প্যানেল এবং তদন্ত সংস্থা গঠন করা হয়। সেটি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় ছিল। আমরা অনেকের যুদ্ধাপরাধের অভিযোগে অভিযুক্তদের ফাঁসির দাবিতে গণ আন্দোলনে দেখেছি এবং সেটি খুবই গুরুত্বপূর্ণ। এটি ছিল মূলত আমাদের যে বর্তমান আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল সেই সংক্রান্ত আলোচনা। আমরা আমাদের পরবর্তী আলোচনা দিকে মুভ করবো। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বিভিন্ন কমিশন, সেই কমিশনগুলি নিয়ে আমরা এখন আলোচনা করব। সো আমরা কমিশনগুলোর ক্ষেত্রে যেটি দেখতে পাচ্ছি সেটা হচ্ছে প্রথমে যেটি রয়েছে সরকারি কর্ম কমিশন। সো বেসিক্যালি সরকারি কর্ম কমিশন সেটি কিন্তু একটি সরকারি অবস্থান, এবং আমরা তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি যে বিপিএসসি এর পুনরূপ হলো বাংলাদেশ পাবলিক সার্ভিস কমিশন, এটি খুব গুরুত্বপূর্ণ। এবং এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে এই যে সরকারি কর্ম কমিশনটি রয়েছে এটি
প্রধানের পদবীর নাম হচ্ছে চেয়ারম্যান, এবং বিসিএস ক্যাডার অর্থাৎ সরকারি কর্ম কমিশনের দ্বারা বিসিএস ক্যাডার পোস্টের সংখ্যা বর্তমানে 26টি, এবং সরকারি কর্ম কমিশনের যে আঞ্চলিক কেন্দ্র এটি হচ্ছে মোট 6টি। আরও যদি বেসিক তথ্য আপনাদেরকে জানতে হয় আমি এটি বলবো যে সরকারি কর্ম কমিশন একটি স্বায়ত্তশাসিত সংস্থা যার দায়িত্ব সরকারি চাকরিতে নিয়োগ সংক্রান্ত দায়িত্ব পালন করে, ইংরেজিতে যেটি আমরা বললাম পাবলিক সার্ভিস কমিশন, এবং এটি একটি সাংবিধানিক এবং স্বাধীন সংস্থা। এবং পাকিস্তান আমলের সরকারি কর্ম কমিশন উত্তরাধিকার হিসেবেই বাংলাদেশে এটি গঠিত হয়, এবং এটি 1972 সালের 8ই এপ্রিল বাংলাদেশের সরকারি কর্ম কমিশন গঠিত হয়, এবং প্রত্যেক বছর 8ই এপ্রিল এই সরকারি কর্ম কমিশন দিবস পালন করা হয়, যেহেতু সেটি 8ই এপ্রিল বাস্তবায়ন হয়েছে। এবং আমরা যদি বাংলাদেশের সংবিধানের 137 থেকে 141 পর্যন্ত অনুচ্ছেদ লক্ষ্য করি তাহলে দেখতে পাবো যে সরকারি কর্ম কমিশন গঠনের ক্ষেত্রে সাংবিধানিক বিভিন্ন বাধ্যবাধকতা বর্ণিত রয়েছে, এবং যেখানে কিনা একজন চেয়ারম্যান এবং কয়েকজন সদস্য সহযোগে 5 বছর মেয়াদের জন্য এই কমিশনটি গঠিত হয়, এবং বাংলাদেশের রাষ্ট্রপতি এই কমিশনের চেয়ারম্যান এবং সদস্যদেরকে তিনি নিয়োগ প্রদান করেন। এবং বর্তমানে যিনি চেয়ারম্যান রয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ সোহরাব হোসেন, তিনি হচ্ছেন বর্তমানে চেয়ারম্যান, এবং এটি আনুষ্ঠানিকভাবে গঠিত হয় 1977 সালের 22শে ডিসেম্বর, এবং এটি ঢাকার আগারগাঁওয়ে এর যে কেন্দ্র সেটা অবস্থিত। এটি ছিল মূলত বাংলাদেশের যে একটি গুরুত্বপূর্ণ কমিশন তথা সরকারি কর্ম কমিশন, তার আদ্যপন্ত সম্পর্কে আপনাদের একটু বলার চেষ্টা করলাম। আমরা এরপরে যে বিষয়টি জানবো সেটা হচ্ছে যে দুদক বা দুর্নীতি দমন কমিশন। সো বেসিক্যালি দুর্নীতি দমন কমিশনটিও খুবই গুরুত্বপূর্ণ, এবং আমরা একটু বলে রাখি আমরা এখানে তথ্য প্রবাহ দেখতে পাচ্ছি, আপনারা এখানে লোগোও দেখতে পাচ্ছেন যে দুদক মূলত আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 21শে নভেম্বর 2004 সালে, এবং দুদকের একটি পূর্ণাঙ্গ পুলিশ ফোর্স রয়েছে যেটি কিনা আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2017 সালের 7ই সেপ্টেম্বর, এবং এই দুর্নীতি দমন কমিশনের শুভেচ্ছা দূত নির্বাচিত হয়েছিলেন সাকিব আল হাসান, এবং এই দুদকের কার্যালয় কিন্তু অবস্থিত ঢাকার সেগুনবাগিচায়। এবং এটি কিন্তু যেটি আমি বললাম সেটি হচ্ছে যে মূলত 4 সালের 9ই মে যেটি হয় সেটি হচ্ছে যে দুর্নীতি দমন আইন অনুসারে এটি কার্যকর হয়, এবং পরবর্তীতে এটি কমিশন আকারে বাস্তবায়ন করা হয়, এবং এটি মূলত ঢাকার সেগুনবাগিচাতে অবস্থিত, এবং দাপ্তরিক ভাষাতে অবশ্যই বাংলা, এবং চেয়ারম্যান হচ্ছেন ইকবাল মাহমুদ। একটু কনফিউশন আপনাদেরকে দেই এবং ক্লিয়ার করে দেয়, সেটা হচ্ছে দুদক কিন্তু প্রতিষ্ঠিত হয় 2004 সালের 9ই মে, কিন্তু দুদক আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে 2004 সালের 21শে নভেম্বর। দুটি প্রশ্ন কিন্তু আলাদা, একটি হচ্ছে কবে প্রতিষ্ঠিত হয় এবং কবে আনুষ্ঠানিকভাবে যাত্রা শুরু করে, সেটি একটু মনোযোগ দিয়ে আপনারা বোঝার চেষ্টা করবেন। এবং মোর ইম্পর্টেন্টলি বর্তমানে দুদকের যে অনুসন্ধান কমিশনার তিনি হচ্ছেন ডক্টর মোজাম্মেল হক খান, এবং তদন্ত কমিশনার হচ্ছেন AFM আমিনুল ইসলাম, এবং সিনিয়র সচিব হচ্ছেন মোহাম্মদ দিলওয়ার বখত। তিনি এই হচ্ছে মূলত দুদকের বর্তমান কমিটি কেন্দ্রিক যে অবস্থান সেটি, এবং আমরা একটু আগে বললাম যে একজন চেয়ারম্যান এবং 2জন কমিশনার নিয়েই কিন্তু দুদক গঠিত হয়। এবং কেউ যদি এই প্রশ্নটিও জানতে চান এসকিউর জন্য যে দুদকের লক্ষ্যটি আসলে কেমন, মূলত লক্ষ্য হচ্ছে দুর্নীতি এবং দুর্নীতিমূলক কাজগুলোকে প্রতিরোধ করা, অর্থাৎ যে কোনো ব্যক্তি অথবা সংস্থার বিরুদ্ধে কমিশনের এখতিয়ারভুক্ত বিষয় যে কোনো অভিযোগ সমন্বিত জেলা কার্যালয়, বিভাগীয় অথবা সেগুনবাগিচা ঢাকাস্থ প্রধান কার্যালয়ে এটি প্রেরণ করা যাবে, এবং এটি হচ্ছে মূলত দুদকের প্রধান কাজের একটি বড় ধরনের অংশ। আমরা আমাদের পরবর্তী আলোচনার দিকে একটু আলোকপাত করি। আমাদের পরবর্তী আলোচনা হচ্ছে বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা। খুবই গুরুত্বপূর্ণ একটা আলোচনা, এবং বাংলাদেশের নির্বাচন ব্যবস্থাটি কারণ হচ্ছে যে আমাদের নির্বাচনের পটভূমি কিন্তু আমরা বেশ কয়েকবার জানি যে অনেকাংশে অনেক সময় পরিবর্তন হয় বা পরিবর্তন হতেও আমরা দেখেছি। সেই সাপেক্ষে আমাদের এই অবস্থানটি আমরা দেখতে পাচ্ছি যে বাংলাদেশ নির্বাচন কমিশন যেটি সেটি গঠিত হয় 1972 সালে, এবং মোর ইম্পর্টেন্টলি সেটি হচ্ছে যে বাংলাদেশের এই নির্বাচন কমিশন যেটি স্বাধীন নির্বাচন কমিশন যে সচিবালয়, সেই সচিবালয়ের যাত্রা শুরু করে তারা 5ই মার্চ 2008 সালে, এটিও খুবই গুরুত্বপূর্ণ। এছাড়া আমরা দেখতে পাচ্ছি যে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে যেটি কিনা 1995 সালে প্রতিষ্ঠিত হয়, এবং এটি ঢাকার আগারগাঁওতে অবস্থিত। এছাড়াও বাংলাদেশ নির্বাচন কমিশন অবস্থিত ঢাকা শেরেবাংলা নগরে। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশে পর্যন্ত 3বার গণভোট অনুষ্ঠিত হয়, যেখানে 2বার প্রশাসনিক এবং 1বার সাংবিধানিকভাবে রয়েছে, এবং ছবিসহ ভোটার তালিকা এবং জাতীয় পরিচয়পত্র প্রণয়ন কর্মসূচির একটি সাংকেতিক নাম রয়েছে যাকে বলা হয় অপারেশন নবযাত্রা। এছাড়া আমরা দেখতে পাচ্ছি প্রধান নির্বাচন কমিশনার যিনি ছিলেন তাকে শপথ বাক্য পাঠ করান সাধারণত প্রধান বিচারপতি। এছাড়াও বর্তমান প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন AKM রুল হুদা, এবং বাংলাদেশের প্রথম যিনি প্রধান নির্বাচন কমিশনার ছিলেন তিনি হচ্ছেন বিচারপতি মোহাম্মদ ইদ্রিস, এবং 1970 সালে নির্বাচন কমিশনার ছিলেন বিচারপতি আব্দুল সাত্তার। এবং নির্বাচন কমিশনের বিষয়টি খুব সহজভাবে বোঝা যাচ্ছে যে এটি সাংবিধানিক নির্বাচন সংশ্লিষ্ট কাজে নিয়োজিত, এবং এটি মেয়র নির্বাচন, ইউনিয়ন নির্বাচন
এমনকি জাতীয় সংসদ নির্বাচন যেটি সবচেয়ে ইম্পর্টেন্ট সেটি নিয়ে তারা কাজ করে থাকে। এবং বর্তমানে আমি প্রথমে বললাম প্রধান নির্বাচন কমিশনার হচ্ছেন কে এম নুরুল হুদা। যদি অন্যান্য নির্বাচন কমিশনার আপনার অবস্থান জানতে চান তাহলে রফিকুল ইসলাম হচ্ছে নির্বাচন কমিশনার, মাহবুব তালুকদার নির্বাচন কমিশনার, কবিতা খানম তিনিও নির্বাচন কমিশনার, শাহাদত হোসেন চৌধুরী তিনিও নির্বাচন কমিশনার এবং লাস্টলি মোহাম্মদ আলমগীর তিনি হচ্ছেন সিনিয়র সচিব। মূলত এটি বাংলাদেশ সংবিধানের 118 নম্বর অনুচ্ছেদের আওতায় কিন্তু পড়ে যে নির্বাচন কমিশনটি স্থাপিত হওয়ার বিষয়টি, এবং বলা রয়েছে যে 119-এ যে নির্বাচন কমিশনের দায়িত্ব, যেখানে কিনা রাষ্ট্রপতি ও সংসদে নির্বাচন পরিচালনা, ভোটার তালিকা প্রস্তুতকরণ, নির্বাচনী এলাকার সীমানা নির্ধারণ বা আইন কর্তৃক নির্ধারিত নির্বাচন পরিচালনা এই আনুষঙ্গিক কার্যাতির দায়িত্ব সম্পাদন করাই মূলত নির্বাচন কমিশনের কাজ। এবং নির্বাচন কমিশন স্বাধীন থাকবে, তারা একটি সাংবিধানিক সংস্থা এবং তারা তাদের দায়িত্ব পালনে কারোর প্রতি মুখাপেক্ষী নয়। এটি হচ্ছে মূলত নির্বাচনীর অবস্থা। এবং নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউট রয়েছে যেটা আমি একটু আগে বললাম। এবং আরেকটু ক্লিয়ার করে বলি যে এশিয়া ফাউন্ডেশন, নোরাড ও বাংলাদেশ সরকারের সহায়তায় মূলত এই নির্বাচন কমিশন সচিবালয়ের অধীনে এই নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটটি প্রতিষ্ঠিত হয় এবং এটিও মূলত একটি সাংবিধানিক প্রতিষ্ঠান। এই ছিল আমাদের বাংলাদেশের নির্বাচনী ব্যবস্থা বা নির্বাচনী কমিশনের আদ্যপান্ত যে বিষয়টা আমি বললাম। এবং এর বাইরে অনেকে যদি বাংলাদেশের নির্বাচন ব্যবস্থা সম্পর্কে অনেকে জিজ্ঞেস করতে পারে, খুব স্বাভাবিকভাবে আমরা দেখতে পাচ্ছি সাংবিধানিক নিয়ম অনুসরণ করে জনগণের মতামত জানার ব্যবস্থাটি এখানে করা হয়। এবং মোর ইম্পর্টেন্টলি আমরা এখানে দেখতে পেয়েছি যে কিভাবে করে গণতান্ত্রিক ব্যবস্থায় একক বিজয়ী ব্যবস্থা বা বহু বিজয়ী ব্যবস্থা বা পছন্দানুক্রম ব্যবস্থা বা দলীয় তালিকা আনুপাতিক প্রতিনিধিত্ব বা অতিরিক্ত সদস্য ব্যবস্থা এই ধরনের প্রচলন দেখা যায়। এবং আমরা সবাই জানি যে স্বচ্ছতা এবং দায়বদ্ধতাকে গণতন্ত্রের স্তম্ভ ধরা হয়, সেই ক্ষেত্রেই অবাধ ও নিরপেক্ষ নির্বাচন বা রাজনৈতিক গণতন্ত্রের কিন্তু একটি পূর্ব শর্ত। সেই সাপেক্ষেই মূলত বাংলাদেশের যে নির্বাচন ব্যবস্থাটি রয়েছে সেই নির্বাচন ব্যবস্থাটি গঠিত। আমরা আমাদের পরবর্তী আলোচনা বলতে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আমরা এখন দেখব যে আজকে আমরা যে লেকচারটি বা যেই আলোচনাটি করলাম সেই আলোচনার সাথে কানেক্টেড কোন কোন বিষয় রয়েছে যেগুলো কিনা আগে পরীক্ষায় ভর্তি পরীক্ষায় চলে এসেছে এবং যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। আপনারা দেখতে পাচ্ছেন জাতীয় সংসদের অনেকগুলো কেন্দ্রিক প্রশ্ন আছে। প্রথম প্রশ্নটি দেখেন আপনারা যে জাতীয় সংসদের বর্তমান স্পিকার কে, এটি ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। উত্তরটি হচ্ছে ডক্টর শিরিন শারমিন চৌধুরী। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের স্থপতিকে, এই আলোচনাটি খুবই গুরুত্বপূর্ণ, যেটি হচ্ছে লুই আই কান, এটিও ঢাকা ইউনিভার্সিটিতে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদের ইংরেজি নাম কি, এটি কিন্তু ঢাকা ইউনিভার্সিটিতে এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে এবং উত্তরটি হচ্ছে হাউস অফ দ্য নেশন, এটি হচ্ছে জাতীয় সংসদের ইংরেজি নাম। এবং আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের প্রথম জাতীয় সংসদ নির্বাচন কবে হয়, এটি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, যেটি কিনা ঢাকা ইউনিভার্সিটিতে 3 বার এসেছে এবং জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে এসেছে, এটি হচ্ছে 1973 সালে। মোস্ট ইম্পর্টেন্ট প্রশ্ন, নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ কবে পৃথক করা হয়? এখানে আপনারা ঢাকা ইউনিভার্সিটিতে দেখতে পাচ্ছেন, জাহাঙ্গীরনগর দেখতে পাচ্ছেন, কিন্তু আমি আপনাদের বলে রাখি এটি অনেক বিশ্ববিদ্যালয়ে অনেকবার করে এসেছে, সেটি খুবই মনোযোগ সহকারে দেখবেন। এবং এর উত্তরটি হচ্ছে 1 নভেম্বর 2007, অর্থাৎ 1 নভেম্বর 2007 সালে নির্বাহী বিভাগ থেকে বিচার বিভাগ পৃথক করা হয়। আপনারা দেখতে পাচ্ছেন সুপ্রিম কোর্টের বিভাগ কয়টি? উত্তরটি হচ্ছে 2টি। আমরা একটু আগে জেনেছি আপিল বিভাগ এবং হাইকোর্ট বিভাগ, এবং এটিও ঢাকা ইউনিভার্সিটিতে ডি ইউনিটে 2 বার, বি ইউনিটে 1 বার, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটিতে 3 বার এই প্রশ্নটি চলে এসেছে, খুবই গুরুত্বপূর্ণ। আমরা দেখতে পাচ্ছি বাংলাদেশের আইনসভা কয় কক্ষ বিশিষ্ট? একটু আগে আমরা জেনেছি 1 কক্ষ বিশিষ্ট, এটিও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে চলে এসেছে। আমরা দেখতে পাচ্ছি জাতীয় সংসদে মহিলাদের সংরক্ষিত আসন কয়টি? এটি হচ্ছে 50টি, এটা আমরা জেনেছি। ঢাকা ইউনিভার্সিটিতে 2017 সালে অর্থাৎ রিসেন্ট টাইম এসেছে, এর আগেও 2 বার এসেছে, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়টি 1 বার এসেছে। সো এই 50টি আসন এটা জানা দরকার। এবং আপনারা এই সাপেক্ষে সপ্তদশ সংশোধনীও জেনে রাখবেন, সেটা হচ্ছে যে এটি 25 বছর মেয়াদী এবং এই 25 বছর মেয়াদী ক্ষেত্রে জাতীয় সংসদে মহিলাদের আসনটি রয়েছে। এবং লাস্টলি সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ কয় সদস্য বিশিষ্ট? এটি ম্যাট 2004 এবং 33তম বিসিএসের গুরুত্বপূর্ণ প্রশ্ন, এবং উত্তরটি হচ্ছে 7 সদস্য বিশিষ্ট সুপ্রিম কোর্টের আপিল বিভাগের ফুল বেঞ্চ, যেখানে কিনা প্রধান বিচারপতির অধীনে এই ফুল বেঞ্চটিকে নিয়ন্ত্রণ করা হয়। তো এই হচ্ছে মূলত পূর্ববর্তী বছরের প্রশ্ন, অর্থাৎ আমরা যেটি দেখতে পেলাম যে আজকে আমাদের লেকচারের সাথে সম্পূর্ণরূপে কানেক্টেড। সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি, আমাদের যারা শিক্ষার্থী বন্ধুরা এতক্ষণ ধরে আমাদের এই লেকচারটিকে তারা উপভোগ করলেন, এবং আশা করি আপনারা লেকচারের বিভিন্ন আদ্যপান্ত বা বিভিন্ন অবস্থানসমূহ আপনারা খুব ভালোভাবে বুঝতে পেরেছেন, এবং আপনারা চেষ্টা করবেন এই কনসেপ্টগুলোকে খুব ভালোভাবে বুঝে নেওয়ার জন্য। আপনারা বিশেষ করে জাতীয় সংসদ সম্পর্কিত প্রশ্নগুলো খুবই মনোযোগ সহকারে বুঝে ফেলার চেষ্টা করবেন। সেটি হতে পারে জাতীয় সংসদের বিধিবিধান কর্তৃক, সেটি হতে পারে জাতীয় সংসদের জড়িত গুরুত্বপূর্ণ ব্যক্তি কেন্দ্রিক, এবং সেটি হতে পারে জাতীয় সংসদের ভবন কেন্দ্রিক। এবং সেই সাপেক্ষে এই প্রশ্নের উত্তরগুলো জানা আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ এবং ভর্তি পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সেই ছিল আমাদের আজকের লেকচার। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ সাথে থাকার জন্য। আশা করি আপনাদের সাথে পরবর্তীতে অন্য কোনো লেকচারে আবার দেখা হবে। ততদিন পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, 10 মিনিট স্কুলের সাথেই থাকবেন। সবাইকে আন্তরিক ধন্যবাদ।